বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দরবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া 7জন বন্ধু তারা তাদের প্রজেক্টের কাজের জন্য সুন্দরবনে আসে এবং সেখানেই তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু হয়। তাদের বন্ধুদের মধ্যে কিছু বন্ধু ধীরে ধীরে মরতে শুরু করে। এই 7জন বন্ধুর সাথে কি হয়েছিল এমন ভয়ঙ্কর ঘটনা জানতে হলে আমাদের গল্পটি পুরো শুনতে হবে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলুন আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি শুরু করা যাক। কলেজের গেটের সামনে দিয়া ও রায়াকে দেখতে পেল রাহুল। এগিয়ে এসে দিয়া ও রায়াকে উদ্দেশ্য করে বলল, আজ সকালে অভির সাথে কথা হয়েছে। আজ দুপুরের ফ্লাইট ওদের, কালকে রাত্রের মধ্যে পৌঁছে যাবে ওরা। দিয়া এটা শুনে আনন্দের সাথে বলল, বাহ, দারুণ খবর। ওরা ফিরে এলেই আমরা 7জন আমাদের ফাইনাল ইয়ারের প্রজেক্টের কাজে নেমে পড়ব। রায়া বলল, অবশ্যই, দেখবি আমাদের 7জনের প্রজেক্টই বেস্ট হবে। এই বলে 3জনই আনন্দ সহকারে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। দিয়া, রায়া, জয়া, তন্নি, রাহুল, অভি আর দীপ 7জন শহরের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজে মাস্টার্সের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্রছাত্রী। এরা 7জন ঠিক করে কলেজের ফাইনাল পরীক্ষার প্রজেক্টে সোলার পাওয়ার নিয়ে কিছু করবে। সেই কারণে জয়া, তন্নি, অভি এবং দীপ জার্মানির ব্র্যান্ডবার্গ শহরের একটু বিখ্যাত সোলার পাওয়ার ইউনিটে গেছে বিষয়টি সম্পর্কে আরো জানতে। ঠিক হয়েছে, ওরা 4জন ফিরে এলে সবাই মিলে একসঙ্গে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে যাবে প্রজেক্টটিকে ইমপ্লিমেন্ট করতে। এর 2 দিন পর বাকি 4জন জার্মানি থেকে ফিরে এলো। এরপর 7জন মিলে ঠিক করলো দিন 10 পরে তারা সুন্দরবন যাবে। দিয়ে সবাইকে বলল, আমর বাপির এক বন্ধুর সুন্দরবনে একটি বাগান বাড়ি আছে। এখন ওনারা কেউ থাকেন না, বাড়িটা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছে। আর বাপির বন্ধু ওখানকার কয়েকজন প্রধান ব্যক্তিদের সাথে কথা বলেছে, ওনার প্রত্যেকেই আমাদের প্রজেক্টে সাহায্য করবেন। নির্দিষ্ট দিনে গাড়ি করে 7জন বন্ধু বেরিয়ে পড়ল সুন্দরবনের উদ্দেশ্যে। বেলা থাকতে থাকতেই ওরা পৌঁছে গেল দিয়ার বাপির বন্ধুর বাগান বাড়িতে। বাইরে থেকে বাড়িটি দেখতে বেশ সুন্দর, আশেপাশে নানা রকম ফুলের ও ফলের গাছ। বাড়ির পেছন দিকটা একটু ঘন জঙ্গলের মতো, জঙ্গল পেরিয়েই পদ্মা নদী। সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ। গাড়ি থেকে নামতেই কেয়ারটেকার অমল দৌড়ে এলো ওদের জিনিসপত্র ওঠাতে। বাড়িটিতে সব মিলিয়ে 5টি ঘর। একটি ঘরে দিয়া এবং তন্নি, আরেকটি ঘরে রায়া এবং জয়া ও অপর একটি ঘরে রাহুল, অভি এবং দীপ থাকার জন্য বেছে নিল। এমনিতে বাড়িতে কেয়ারটেকার অমল ও ওদের রান্না করার জন্য রমা নামে আরেকজন বয়স্ক মহিলা থাকবে। রাত বাড়তেই সবাই খেয়ে দিয়ে প্রজেক্টের বিষয়ে আলোচনা করছে। এমন সময় অমল এলো। অমল বলে উঠল, দিদিমণি, রাত অনেক হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। গ্রামের দিক তো, এখানকার রাত বড়ই নিঝুম এবং ভয়ঙ্কর হয়। রাহুল হেসে বলল, কেন কাকা, এখানে কি রাতে ভূত বেরোয় নাকি? অমল জিভ কেটে বলল, রাম রাম, সে ভূত না বেরোলেও বাঘ কিন্তু বের হয়। তার উপরে আশেপাশের ঘন জঙ্গল, তার পাশেই নদী, যে কোনো মুহূর্তে বাঘের হানা হতে পারে। জয়া বলে উঠল, তাই নাকি? এখানে রাতে বাঘ আসে? চল না দিয়া, চল না তন্নি, আমরা সবাই এখন গিয়ে বাঘ দেখে আসি। রাহুল ধমক দিয়ে বলল, পাগল হয়েছিস? একবার বাঘের সামনে পড়লে না ঘাটটা একেবারে মোটকে দেবে। তাছাড়া আজকে পূর্ণিমার রাত, আমি শুনেছি বাঘ পূর্ণিমার রাতে নদীর কাছাকাছি আসে। অমল বলল, হ্যাঁ দিদিমণি, আপনারা বেরোবেন না। তাছাড়া সকাল সকাল তো আপনাদের কাজে যেতে হবে। বেশি কিছু দরকার পড়লে আমাকে ডেকে নেবেন, কেমন? তাহলে আসি, আমি রান্নাঘরের পাশের ঘরেই ঘুমাবো। দিয়াও বলল, দেখ, সবাই রাত অনেক হয়েছে, তাছাড়া সকাল সকাল প্রজেক্টের কাজ সাহায্য করার এবং সোলার প্যানেলগুলো যেখানে বসাবো
সেই জায়গাটা দেখানোর জন্য অজয় বসু নামে একজন আসবেন। তো চল তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে। এরপর সবাই একে অপরকে শুভরাত্রি বলে যে যার ঘরে ঘুমোতে চলে গেল। সকাল হতেই সুন্দরবনে ইলেকট্রিক্যাল অফিসের একজন ইঞ্জিনিয়ার অজয় বসু কয়েকজন স্থানীয় বাসিন্দাদের যারা বাগান পরিষ্কার করে তাদেরকে নিয়ে এলেন। তারপর ওরা 7 জন মিলে একসঙ্গে জায়গাটি দেখতে গেল। সেখানে গিয়ে যে যার মতন কাজ করছে। এমন সময় রায়া কিছু একটা জিনিসে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠে বসে জিনিসটা দেখতেই রায়া চিৎকার করে উঠল। রায়ার চিৎকার শুনে সবাই ছুটে এলো রায়ার কাছে। দেখলো রক্তমাখা একটা মাংস পিণ্ড। তারপরেই একজন কর্মচারী চিৎকার করে বলল, ওই দেখুন সাহেব, দূরে একটি মৃতদেহ। সবাই মৃতদেহটির দিকে দৌড়ে গেল। মৃতদেহের সমস্ত শরীরে আঁচড়ের দাগ, একটা চোখ খুবলে নিয়েছে, দেহের কিছু কিছু জায়গায় মাংস খুবলানো। এই দৃশ্য দেখে তন্নি মুখে হাত চাপা দিয়ে ভয়ে আটকে উঠে বলল, দেখলি তো জয়া, এই জন্যই কাকা আমাদের বাইরে যেতে বারণ করেছিল। রাহুল বলল, কি বীভৎস দৃশ্য, বাঘটা কিভাবে মেরেছে লোকটাকে, মরার আগে কি কষ্টটাই না পেয়েছে লোকটা। ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। এমনি সময় একজন কর্মচারী মৃতদেহটিকে ভালোভাবে দেখে তার হাতের মুঠোটা খুলে দেখতেই চমকে গিয়ে বলল, না সাহেব, এ এ এটা বাঘের কাজ নয়। অজয়বাবু জিজ্ঞেস করলেন, মানে? কর্মচারীটা কাঁপা কাঁপা গলায় বলল, না সাহেব, এ তো বাঘের লোম নয়, এ তো কোনো নেকড়ের গায়ের লোম। অজয়বাবু ধমক দিয়ে বললেন, কি যাতা বলছো, নেকড়ে এখানে কোত্থেকে আসবে? আর মৃতদেহ দেখে মনে হচ্ছে একটি মাত্র পশুই লোকটিকে আক্রমণ করেছিল। আর অজয়বাবুকে থামিয়ে দীপ সন্দেহের গলায় বলল, আর নেকড়ে কখনো একা শিকার করে না, সবসময় দল বেঁধে শিকার করে। সুন্দরবনের মতন এলাকায় একটি মানুষকে কেউ নেকড়ে একা ঘুরে বেড়াচ্ছে, সেটা কি আপনারা জানতেন স্যার? অজয়বাবু বললেন, চিন্তা করো না তোমরা, আমি গ্রামের প্রধান এবং বন দপ্তরকে সমস্ত বিষয়টি জানাচ্ছি। মৃতদেহটিকেও পাশের সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। দেখি তারা বিষয়টিতে কি আলোকপাত করতে পারে। যদি সত্যি এরকম কোনো নেকড়ে থেকে থাকে তবে গ্রামবাসী বা বন দপ্তর থেকে তাকে ধরে নেবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু রাত্রিবেলা একটু সতর্ক থেকো, ঘর থেকে কেউ বেরিও না, প্রজেক্ট বা যে কোনো কাজ সকাল সকাল সেরে ফেলো। আজ আর কাজ হবে না, কালকে সকাল থেকে কাজ শুরু করে দেব, কেমন? সবাই যে যার মতন বাড়ি চলে গেল। পরের দিন যখন সবাই আবার কাজে এলো তখন অজয় বাবুকে জিজ্ঞেস করলো, স্যার, কিছু জানলেন কালকের ঘটনাটার জন্য? কোনো কথা জানা গেল? অজয়বাবু বললেন, হ্যাঁ, মৃতদেহ এবং পশুর গায়ের লোম দেখে এটাই বোঝা গেছে এটি কোনো নেকড়েরই কাজ হতে পারে। কোনো কারণে দলছুট হয়ে নেকড়েটি এই এলাকায় এসে পড়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, গ্রামের প্রধান এবং বন দপ্তরকে জানানো হয়েছে, তারা এই বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি একটি ব্যবস্থা নেবেন। তবে তোমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, কারণ সন্ধ্যার পর এই এলাকা সুরক্ষিত নয়। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল, কিন্তু কোনো নেকড়েকে খুঁজে পাওয়া গেল না। বাকিরাও আস্তে আস্তে ঘটনাটা ভুলে গেল। আবার এলো পূর্ণিমার রাত। রাত্রে খাওয়া দাওয়ার পর যখন সবাই ঘুমোতে যাবে ঠিক তখনই কেয়ারটেকার অমল এসে গেল। দিদিমণি, আমাকে এখন গ্রামে নিজের বাড়িতে যেতে হবে একটু, মায়ের শরীরটা বড্ড খারাপ। আপনারা চিন্তা করবেন না, সকাল হতেই আবার ফিরে আসব। তন্নি বলল, কিন্তু এত রাতে হিংস্র পশুর ভয় আছে, বরং কালকে সকালেই যেও। অমল বলল, চিন্তা করবেন না দিদিমণি, আমরা গ্রামবাসীরা ছোটবেলা থেকে এই হিংস্র পশুদের সাথেই বড় হয়েছি। তাছাড়া আজ পূর্ণিমার রাত, চাঁদের আলো থাকবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর আমার বাড়িও তো বেশি দূর নয়, মায়ের শরীর খারাপ না হলে আমি যেতাম না দিদিমণি। তন্নি বলল, ঠিক আছে, সাবধানে যেও। অমলও আসছি বলে বেরিয়ে পড়ল। বাগান বাড়ি থেকে অমলের গ্রামের বাড়ি যেতে অমলকে একটা বিশাল জঙ্গল পেরোতে হবে। হাতে টর্চ নিয়ে ভয়ে ভয়ে সে এগোতে থাকলো। নিজের বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছে। অমনি এক সময় হঠাৎ সে শুকনো পাতায় কারোর পায়ের শব্দ পেল। শব্দ শুনেই অমল স্থির হয়ে গেল।
তার বুকের ভেতরটা দপদপ করতে থাকলো। ঠান্ডা আবহাওয়াতেও সে ঘামতে শুরু করলো। ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালো সে, কিন্তু না, কেউ তো নেই। টর্চের আলোয় কাউকেই দেখতে পেল না। এবার ভয়ে টর্চের আলোটা এদিক ওদিক করে চারপাশটা দেখার চেষ্টা করলো সে, কিন্তু না, সত্যি কেউ কোথাও নেই। চোখ বন্ধ করে নিজের ওপর নিজেই হাসলো, মনে মনে ভাবলো ভয় পেয়ে আছে তো, তাই সামান্য পাতার আওয়াজেও ভয় পেয়ে যাচ্ছে। ভয়ের মাত্রাটা দ্বিগুণ বেড়ে গেল। তার সামনেই একটা পায়ে এগিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির নেকড়ে। নেকড়েটার চোখ যেন আগুনের গোলার মতন, তীক্ষ্ণ দাঁত যেন মানব রক্তের পিপাসু, আর লকলকে জিভ যেন নেকড়েটার সেই লালসারই প্রতীক। অমলের মনে হলো নেকড়েটা যেন তার দিকে তাকিয়েই ক্রূর হাসি হাসছে। নেকড়েটার চাপা গর্জনের থেকে হৃৎপিণ্ডের আওয়াজই যেন স্পষ্ট শুনতে পেল অমল। পরক্ষণেই অমলের চেতনা ফিরল। সে নেকড়েটার দিকে তাকিয়ে বুঝলো যে নেকড়েটি কোনো সাধারণ নেকড়ে নয়। আদতে দেখতে নেকড়ের মতন হলেও তার শরীরের গঠন খানিকটা মানুষের মতন, তার পেশিবহুল শরীর। পূর্ণিমার আলোয় তাকে দেখতে আরো বীভৎস লাগছে। অমলের চিৎকার করার আগেই নেকড়েটা তার দিকে মারলো এক ঝাঁপ। এক থাবাতেই তুলে নিল সে ঘাড়ের কাছে খানিকটা মাংস। ভয়ে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল অমল। তার সেই আর্তনাদে গ্রামের কিছু লোকের ঘুম ভেঙে গেল। গ্রামের সব মানুষ লাঠি সোটা নিয়ে তেড়ে আসতে লাগলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তাদের আসার আগেই নেকড়েটা অমলের গলার কাছে তীক্ষ্ণ দাঁতের এক কামড় দিল। নেকড়েটি তার নখ দিয়ে আমলের দেহ ছিন্ন ভিন্ন করতেই যাচ্ছিল। অমনি সময়ে গ্রামবাসীরা অমলকে রক্ষা করতে দৌড়ে এগিয়ে আসতে লাগলো। প্রায় কাছাকাছি এসে পড়ায় বিপদ বুঝে নেকড়েটা অমলের রক্তাক্ত শরীর সেখানেই ফেলে পালায়। গ্রামবাসীরা অমলের কাছে পৌঁছতেই দেখলো অমল মৃত্যুর কোলে প্রায় শুয়ে পড়েছে। গ্রামবাসীরা দেখলো অমলের চোখ দুটো বিস্ফারিত, শুধু মুখ দিয়ে ভাঙা ভাঙা শব্দে বলছে, নেকড়ে মানব বলেই সে চিরতরে জন্য চোখ দুটো বন্ধ করলো। সকাল হতে গ্রামের সকলের মুখে মুখে গুঞ্জন শুরু হলো নেকড়ে মানবকে নিয়ে। সবাই মুখে একই প্রশ্ন, কে এই নেকড়ে মানব? কোথা থেকেই বা এলো? কি করেই বা এই নেকড়ে মানবের হাত থেকে রক্ষা পাওয়া যায়? গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে দিয়া, রায়া, অভি, তন্নি, জয়া, রাহুল, দীপ সবাই ভয়ে কাঠ হয়ে আছে। ঠিক সেই সময় দিয়া বলে উঠল, আমাদের সবার উচিত এখন শহরে ফিরে যাওয়া। এখানে আমাদের সকলেরই প্রাণের ভয় আছে। সবার আগে প্রাণ, চল আমরা সবাই ফিরে যাই। দীপ দিয়ার কথায় বাধা দিয়ে বলল, কি বলছিস তুই? এই প্রজেক্টের জন্য আমরা কত টাকা বিনিয়োগ করেছি, কত খেটেছি, সব মাঝপথে ফেলে দিয়ে চলে যাব? আর তাছাড়া পরীক্ষার বেশি দিন সময়ও নেই। এই অল্প সময়ের মধ্যে নতুন প্রজেক্ট চিন্তা করা, তার ফলাফল জানা প্রায় অসম্ভব। তাই আমাদের সবাইকে এখানে সাবধানে থেকেই কাজটি করতে হবে। আর রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোলেই হবে। তাছাড়া রমা কাকিনার কাছ থেকে শুনেছি কিছু গ্রামবাসী গ্রামেরই একজন নামকরা তান্ত্রিকের কাছে যাবে। দেখা যাক উনি কি বলেন। তবে আমরা এই প্রজেক্টের কাজ শেষ না করে যাব না। মাস দুয়েকের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, তারপরেই আমরা এখান থেকে যাব। পরের দিন রাধুনী রমা কাকিমা এসে আমাদের 7 জনকে জানালো যে তান্ত্রিক বলেছে তন্ত্রবিদ্যার সাহায্যে অথবা অন্য কোনো নেকড়ে মানবের দ্বারা আক্রান্ত হয়ে বর্তমানে কোনো ব্যক্তি নেকড়ে মানবে পরিণত হয়েছে। একমাত্র পূর্ণিমার আলোতেই সে মানুষ থেকে নেকড়েতে পরিণত হবে, এবং তখনই সে নেকড়ে মানবকে হত্যা করলে আমরা সবাই সেই নেকড়ে মানবের হাত থেকে রক্ষা পাবো। সেই মতো গ্রামের সব লোক পরে পূর্ণিমার অপেক্ষায় রইল, কিভাবে নেকড়ে মানবকে ফাঁদে ফেলে মারা যায়। দুটো মৃত্যুই প্রায় পাশাপাশি এলাকাতেই হয়েছে, তাই ফাঁদ ওই এলাকার কাছাকাছি পাতা হবে। ক্রমে এলো পূর্ণিমার রাত। সকলেই ভয়ে তটস্থ হয়ে রইল। সবার মনেই একটাই চিন্তা, আজ নেকড়ে মানবটা মরবে না হয়। সেই নেকড়ে মানবের আক্রমণে আরো একজন নিরীহ মানুষের প্রাণ যাবে।
গ্রামের কিছু লোকে পূর্ব নির্বাচিত এলাকায় ফাঁদ পেতে নেকড়েটাকে মারার জন্য অপেক্ষা করতে থাকলো। ওরা 7জনও তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে চলে গেল। কিন্তু রায়ার কিছুতে ঘুম আসছিল না। রায়ার মনের মধ্যে যেন এক অজানা ভয় বাসা বেঁধে আছে। কিছুতেই তার ঘুম আসছিল না। ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছিল। তাই জানলাটা খুলে দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। জানলার সামনে দাঁড়িয়ে রায় আকাশের পূর্ণিমার চাঁদটার দিকে তাকালো। আজকে যেন পূর্ণিমার চাঁদটাও ভয়ঙ্কর লাগছে। ঠিক তখনই বাড়ির প্রধান গেট খোলার শব্দ পেল। গেটের দিকে তাকাতেই রায়া দেখলো অভি যেন আনমনা ভাবে গেট খুলে চলে গেল। রায়া বুঝতে পারলো না কি হচ্ছে। তার মনে হলো অভি যদি এত রাতে বাইরে যায় তাহলে অভি নেকড়ে মানবের আক্রমণের সম্মুখীন হতে পারে। তাই রায়া এক মুহূর্ত নষ্ট না করে অভিকে ফিরিয়ে আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। রায়া অভিকে ফিরিয়ে আসার জন্য বারবার ডাকতে লাগলো, কিন্তু অভি পিছন ফিরে তাকালোই না, বরং অন্যমনস্ক হয়ে আরো গভীর জঙ্গলে দিকে এগোতে লাগলো। রায়া বুঝতেই পারলো না অভি এত গভীর জঙ্গলের দিকে যাচ্ছেই বা কেন। হঠাৎ একটা জায়গায় এসে অভি স্থির হয়ে গেল। রায়া অভির দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দেখতে লাগলো। পূর্ণিমার আলোয় রায়া স্পষ্ট দেখতে পেল অভির নখগুলো বড় হয়ে যাচ্ছে। গায়ের লোমগুলো অসম্ভব ভাবে ঘন কালো হয়ে যাচ্ছে। গোল মুখটা নেকড়ের মতো সূচল হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে অভি মানুষ থেকে নেকড়েতে পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে রায়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ভয়ে সে পেছন ফিরে পালাতে গিয়ে এক শুকনো ভাঙা গাছের ডালের ওপর পা ফেললো। পা ফেলার সাথে সাথেই ডালটা মরমর করে উঠল। আওয়াজ শুনতেই নেকড়েটা পেছন ফিরে তাকালো। রাত ততক্ষণে নিজেকে গাছের আড়ালে লুকিয়ে ফেলেছে এবং মনে মনে ভগবানকে স্মরণ করে বলছে আজ যেন এই পৈশাচিক দানবের হাত থেকে রক্ষা পেয়ে যায়। কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর যখন রায়া দেখলো কোনো প্রকার আক্রমণের আভাস নেই, তখন সে চুপি চুপি গাছের আড়াল থেকে বেরিয়ে দেখতে গেল নেকড়েটা আছে নাকি নেই। সে দেখলো যে নেকড়েটা কোথাও নেই। যখন সে নিশ্চিত হলো যে নেকড়েটা কোথাও নেই, তখন সে ঠিক করলো এখনই ফিরে গিয়ে সবাইকে সমস্ত সত্যি ঘটনাটা বলে দেবে। কিন্তু পেছন ফিরে তাকাতেই তার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হলো। নেকড়ে রূপী অভি তার সামনেই দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে অনবরত লাল ঝরছে। কি বীভৎস তাকে দেখতে লাগছে। রায়া নিজেকে বাঁচাবার জন্য ভয়ে ভয়ে শেষ চেষ্টা করে বলল, ও অভি, আমি আমি তোর বন্ধু, তোর সাথে একই কলেজে পড়ি। তুই আমার সাথে এরকম করতে পারিস না। আমাকে তুই মারতে পারিস না অভি। রায়ের পুরো কথা শেষ হওয়ার আগে সে পাশবিক নেকড়ে মানব রায়ের উপর ঝাঁপিয়ে পড়ল এবং রায়ার দেহ ধারালো নখ আর দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। শুধু শোনা গেল নিরীহ মেয়েটির কয়েকবার করুণ আর্তনাদ, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। চিৎকার শুনে গ্রামবাসীরা সেই দিকেই ছুটতে শুরু করলো। কিন্তু যতক্ষণ তারা সেখানে পৌঁছলো ততক্ষণে রায়া তার জীবনযুদ্ধ শেষ করে ফেলেছে। গ্রামবাসীরা রায়ের রক্তাক্ত মৃতদেহ দেখে বলা বলি শুরু করলো, আরে ইনিই তো শহর থেকে এসেছেন বন্ধুদের সাথে, কিন্তু এই এলাকায় তো নেকড়ে মানব আগে কখনো শিকার করতে আসেনি। গ্রামবাসীদের এই সমস্ত আলোচনা এবং ক্রিয়াকলাপ দূরে গাছের আড়াল থেকে দাঁড়িয়ে কিছু দেখতে থাকলো নেকড়ে রূপী অভি। তার মুখে তখনও লেগে আছে রায়ার রক্ত এবং একটা পৈশাচিক হাসি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে ক্রমশ হিমেল বাতাস স্পর্শ করছে। আস্তে আস্তে চোখ খুলে অভি বুঝলো যে ভোর এখনো পুরোপুরিভাবে হয়নি। সে উঠে বসার চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, মাথাটা যেন ব্যথায় ফেটে যাচ্ছে। হঠাৎ হাতের দিকে তাকিয়ে অভির চেতনা ফিরল। হাতে পায়ে মুখে রক্ত লেগে আছে, জামা কাপড় ছেঁড়া এবং রক্ত মাখা, আর সে বাগানের ঘাসের ওপর শুয়ে আছে। সে বুঝতে পারে তার হাতে আরো একজন নিরীহ মানুষের প্রাণ গেছে। সে মাথায় হাত দিয়ে তার এই অসহায় পরিস্থিতির জন্য কাঁদতে লাগলো। হঠাৎ তার মনে হলো ভোরের আলো ফোটার আগেই তার এই জামা কাপড় আগের দুবারের মতোই
মুছে ফেলতে হবে বাগানের এক কোণে। তাই চুপচাপ সে ঘরের ভেতরে চলে গেল। ঘরে এসে জামা কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে সে তার পুরনো জামাটা বাগানে পুঁততে চলে গেল। সে যখন জামাটা বাগানে পুঁতছিল ঠিক তখনই জয়ার চিৎকার শুনে সে তখনই দৌড়ে গেল ঘরের ভেতর। সে দেখলো যে সবাই বসার ঘরে জড়ো হয়েছে। অভি জিজ্ঞেস করলো, কি হলো, এত সকালে এরকম ভাবে চিৎকার করছিস কেন? জয়া অস্থির হয়ে বলল, রায়া নিজের ঘরে নেই। অভি বলল, নেই মানে কোথায় গেছে? তোকে বলে যায়নি? জয়া বলে উঠল, না রে, আমি তো ঘুম থেকে উঠে দেখলাম ও পাশে শুয়ে নেই, তাই তো তোদেরকে ডাকলাম। রাহুল বলল, বাড়ির অন্যান্য ঘরগুলি দেখেছিস? বাইরে আশেপাশে দেখেছিস? জয়া বলল, আমি তো পুরো বাড়ি দেখলাম, কোথাও নেই। হঠাৎ তন্নি অভিকে জিজ্ঞেস করলো, অভি, তুই বাইরে কোথায় গেছিলি এত সকালে? অভি থতমত খেয়ে বলল, আরে ঘরের ভেতরে দম বন্ধ হয়ে আসছিল, তাই ভোরের হাওয়া খেতে বাইরে গিয়েছিলাম। তন্নি বলল, ও, তা তুই বাইরে রায়াকে দেখেছিস? অভির উত্তর দেওয়ার আগে কিছু গ্রামবাসী ওদের বাড়ির বাইরে এসে ডাকাডাকি শুরু করলো। সবাই বাড়ির বাইরে চলে এলো। ওদেরকে দেখে একজন গ্রামবাসী বলল, এই যে তোমাদের এক বন্ধু যে নেকড়ে মানবের শিকার হয়েছে, তোমরা কি জানো না? সবাই চিৎকার করে উঠলো, মানে মানে রায়াকেই নেকড়ে মানুষ শেষ পর্যন্ত নিজের শিকার বানিয়েছে? সবাই চিৎকার করে কাঁদতে লাগলো। শুধুমাত্র অভি কাঁদলো না, সে মনে মনে অনুশোচনা এবং অপরাধ বোধে ডুবে যেতে লাগলো। সে সহ্য করতে পারল না এসব, তাই চুপচাপ ঘরে গিয়ে বসলো। সে ভাবতেও পারছিল না তার হাতে এ কি বড় অপরাধ হয়ে গেছে। সে ভাবতে থাকলো, সেই দিন জার্মানিতে সে যদি সেই বড় ভুলটা না করত, তাহলে আজ এত বড় ঘটনা হতো না, আর তার এতগুলো বন্ধুকেও তার হাতে মরতে হতো না। হঠাৎই দীপ ঘরে এসে বলল, অভি, তাড়াতাড়ি সব গুছিয়ে নে, আমরা কাল সকালে এই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যাব। রায়ার বাড়ির লোকের সাথে কথা হয়ে গেছে এবং গাড়ির চালকের সাথেও কথা হয়ে গেছে, কালকেই আমরা রওনা দেব। অভি কিছু বলার আগেই দীপ সেখান থেকে চলে গেল। অভি মাথায় হাত দিয়ে তার কৃতকর্মের অনুশোচনা করতে লাগলো। সবারই মন আছে, চুপচাপ বসার ঘরে বসে আছে। এমন সময় তন্নি বলল, আমার ঘরে আর ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। দিয়া বলল, চল, আমিও তোর সাথে যাই। বলে দুজনেই বাইরে চলে গেল। দুজনেই মন মরা হয়ে হাঁটছে। হঠাৎ দিয়া থেমে গিয়ে বলল, তন্নি, দেখ, ওখানে সাদা কাপড়ের মতন কি একটা দেখা যাচ্ছে। তন্নি আর দিয়া সেই দিকেই এগিয়ে গেল। কাছে গিয়ে ওরা দুজনে দেখলো কাপড়ের টুকরোটা মাটির নিচে চাপা দেওয়া আছে। কাপড়ের টুকরোটাকে একটু জোরে টানতেই একটি শার্ট ও একটি প্যান্ট বেরিয়ে এলো। শার্ট এবং প্যান্টটা ছেঁড়া এবং রক্ত মাখা। দিয়া তন্নিকে বলল, দেখ তন্নি, ওদিকে আরো দুটি মাটি খোঁড়ার মতো অংশ আছে। তন্নি বলল, তাই তো। ওরা আর দেরি না করে ঝটপট ঘর থেকে শাবল নিয়ে এসে বাকি গর্ত দুটো খুঁড়তে থাকলো এবং গর্ত দুটির ভেতর থেকে দুটি রক্ত মাখা ছেঁড়া জামা প্যান্ট পেল। তন্নি বলল, এই জামাগুলো তো অভির, আমি ওকে পরতে দেখেছি। দিয়া বলল, আমিও তো দেখেছি। আর আজ সকালে আমরা যখন সবাই রায়ার খোঁজ করছিলাম তখন তো অভি ঘরের বাইরেই ছিল। এই গ্রামে নেকড়ে মানব 3টে খুন করেছে, আর এখানে 3টে আলাদা আলাদা রক্ত মাখা অভির জামা প্যান্ট। তাহলে কি অভির সাথে নেকড়ে মানবের কোনো সম্পর্ক আছে, নাকি অভি নেকড়ে মানব? কিন্তু কি করে? জার্মানি যাওয়ার আগেও তো আমরা সকলেই ঘুরতে বা কাজের জন্য বাইরে বা বাড়ির বাইরে থেকেছি একসাথে, কখনো তো এরকম ঘটনা ঘটেনি। জার্মানি থেকে ফিরে সুন্দরবনে আসার পরেই এরকম হলো কেন? তন্নি, তুইও তো জার্মানি গেছিলি ওদের সাথে, তুই কিছু জানিস না? তন্নি বলল, না রে, আমি তো কিছুই জানি না, আমরা তো একসাথেই ছিলাম সারাক্ষণ। শুধুমাত্র দিয়া জিজ্ঞেস করলো, শুধুমাত্র কি তন্নি? তন্নি বলল, আমরা একদিন জার্মানির স্বস্তিকা জঙ্গলে গেছিলাম। সেদিনই অভি একটি বড় ব্যাগ নিয়ে গিয়েছিল আর বলেছিল ও কিছু পশু পাখির ছবি তুলবে, তাই তার জন্য শান্ত পরিবেশ চাই। এই কারণে আমরা যেন আমাদের মতন ঘুরি আর ওকে কিছুক্ষণ একা ছেড়ে দিই। তখনই ও 2-3 দিন
অন্য কোথাও ছিল। দিয়া বলল, ওই ব্যাগটাতে কি ছিল জিজ্ঞেস করিসনি তোরা? তন্নি বলল, হ্যাঁ, ও বলেছিল ক্যামেরার বিভিন্ন অংশ রয়েছে ওতে। কিন্তু দিয়া বলল, কিন্তু কি তন্নি, এরকম চুপ করে গেলি কেন? তন্নি বলল, আমাদেরকে অভির থেকে লুকিয়ে বাকিদেরকে বিষয়টি জানাতে হবে। আমরা অনেক বড় বিপদের মুখে আছি। কারণ আমরা যখন সেদিন স্বস্তিকা জঙ্গল থেকে ফিরে যাচ্ছিলাম, তখন ওই ব্যাগের একটা পাশে লেগেছিল তাজা রক্ত। রাত তখন প্রায় 2টো। জয়া আস্তে আস্তে দিয়া ও তন্নির ঘরে এসে দরজাটা বন্ধ করলো। রাহুল এবং দীপ সেখানে আগে থেকে উপস্থিত ছিল। রাহুল বলল, এবার বল তোরা। জয়াও চলে এসেছে। কেন আমাদেরকে বললি অভি ঘুমিয়ে পড়লে মাঝরাতে তোদের ঘরে আসতে? তন্নি বলল, দাঁড়া, আমি তোদেরকে কিছু দেখাচ্ছি। বলে তন্নি একটা ব্যাগ খুলে 3টে জামা ওদের সামনে রাখলো। রাহুল বলল, জামা? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে 3টে জামা অভিরই, কিন্তু এগুলো এরকম ছেঁড়া এবং রক্তমাখা কেন? তোদের কাছেই বা কোথা থেকে এলো? দিয়া বলল, আজ বিকেলে যখন আমি আর তন্নি বাগানে হাঁটছিলাম, তখন এগুলো বাগানেরই এক কোণে মাটিতে পোঁতা অবস্থায় পেয়েছি। তন্নি বলল, দেখ, নেকড়ে মানব 3টে খুন করেছে, আর এখানে অভি রক্ত মাখা ছেঁড়া 3টে জামা। আমি নিশ্চিত তো বলতে পারছি না, কিন্তু আমাদের সন্দেহ নেকড়ে মানবের সাথে অভির কোনো কোনো না কোনো যোগাযোগ আছে। দীপ বলল, যদি যোগাযোগ থাকেও তাহলে আমরা জানবো কি করে? অভিকে জিজ্ঞেস করলেও তো ও আমাদের সত্যিটা বলবে না। দিয়া বলল, একটা উপায় আছে। প্রথমে আমাদের শহরে যাওয়া বাতিল করতে হবে, কারণ অভি যদি সত্যি নেকড়ে মানব হয় তাহলে ওর জন্য শহরের লোক নতুন করে বিপদের সম্মুখীন হবে। এবং দ্বিতীয়, আমাদের রাধুনী রমা কাকিমার থেকে শুনেছি এই গ্রামে একজন নামকরা তন্ত্রসাধক আছেন। উনি খুব জ্ঞানীও। আমরা ওনার সাহায্যও নিতে পারি। উনি আমাদের পরামর্শ দিতে পারেন যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। সবাই দিয়ার কথায় সম্মতি জানালো। ঠিক হলো, পরের দিন দিয়া, রাহুল, তন্নি তন্ত্রসাধকের কাছে যাবে এবং জয়া, ও দীপ ঘরে থাকবে যাতে অভির কোনো প্রকার সন্দেহ না হয়। পরের দিন সন্ধ্যের পর দিয়া, রাহুল, তন্নি তন্ত্রসাধক রমাশঙ্করের কাছে এলো। তার রমাশঙ্করের সমস্ত ঘটনা এবং অভি রক্তমাখা ছেঁড়া জামা প্যান্ট গুলো দেখালো, এবং এটাও বলল যে ওরা যখন জার্মানি গেছিল তখন স্বস্তিকা জঙ্গল থেকে ফেরার পথে অভির ব্যাগে রক্তের দাগও দেখেছিল। সব দেখে শুনে রমাশঙ্কর বাবু বললেন, শুধুমাত্র জামা এবং ব্যাগে রক্তের দাগ দেখে আমিও নিশ্চিন্ত বলতে পারবো না যে অভি নেকড়ে মানব। কিন্তু ও যদি সত্যিই নেকড়ে মানব হয় তাহলে পরের পূর্ণিমায় অভি পুনরায় মানুষ থেকে নেকড়েতে পরিণত হবে। আমি কিছু বিশ্বস্ত গ্রামবাসীদের বলে দেব, যারা তোমাদের সাহায্য করবে অভির উপর নজর রাখতে, এবং সেদিন যদি ও নেকড়ে মানবে পরিণত হয় তবে তৎক্ষণাৎ ওর হত্যা করতে হবে। ওরা 3জনেই চমকে উঠল। 3জনে কাতর কণ্ঠে অনুরোধ করে উঠল, রমাশঙ্কর বাবু, অন্য কোনো কি উপায় নেই? অভিকে কি মারতেই হবে? রমাশঙ্কর বাবু বললেন, আমাদের তন্ত্র সাধনায় এমন কোনো উপায় নেই। ও পৈশাচিক দানবকে তোমাদের মারতেই হবে। দিয়া জিজ্ঞেস করলো, কিন্তু একজন মানুষ কি করে নেকড়েতে পরিণত হলো? ও তো সম্পূর্ণ সুস্থই ছিল। তো এমন কি করে হলো? রমাশঙ্কর বাবু বললেন, সঠিক তথ্য তো অভিই দিতে পারবে, তবে অন্য কোনো নেকড়ে মানবের দ্বারা আক্রান্ত হয়ে বা নিজে কোনো ভুল তন্ত্রপাঠ করে এই পরিণতি ঘটিয়েছে। এবার অভি কি করেছে সেটাও নিজেই বলতে পারবে। ওরা সবাই রমাশঙ্কর বাবুকে নমস্কার করে চলে এলো। অভি ঘরে একলা বসে চোখ বন্ধ করে চিন্তা করতে থাকলো। ছোটবেলা থেকেই অভির সফল নামি দামি ব্যক্তি হওয়ার স্বপ্ন ছিল। কখন যে তার এই সফল হওয়ার স্বপ্ন নেশায় পরিণত হয়ে গেছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। ভবিষ্যতে সফল হতে গিয়েই সে পড়ে যায় এক ভণ্ড তান্ত্রিকের কবলে। সেই তান্ত্রিকের উপদেশ অনুসারে সে স্বস্তিকা জঙ্গল থেকে একটা নেকড়ের মাথা কেটে পুনরায় পূর্ণিমার রাতে তন্ত্রপাঠ করেছিল। কিন্তু কি লাভ হলো? সফলতা তো তার জীবনে এলোই না।
বরং সে নিজে নেকড়ে মানবে পরিণত হয়ে গেল। আজ সে নিজেই বন্ধু ও আপনজনদের প্রধান শত্রু হয়ে গেছে। সে নিজেও অসহায়, কারণ নেকড়ে মানবে পরিণত হওয়ার পর তার নিজেরও কিছু মনে থাকে না যে সে কি করে। অভির বারবার নিজের মায়ের একটা কথা মনে পড়তে লাগলো, জীবনে সফল হতে গেলে পরিশ্রম করতে হয়, অসাধু উপায়ে সফল হওয়া যায় না। কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ? তার হাতে যে প্রাণগুলো গেছে সেটা তো আর ফিরে আসবে না। হঠাৎ অভির চোখ খুলে গেল দরজা খোলার আওয়াজে। দরজা খুলে ঘরের ভেতর ঢুকলো রাহুল এবং দীপ। চমকে অভি গিয়ে চেয়ারে ছেড়ে উঠে বলল, কি ব্যাপার বলতো? কালকে দীপ বলল আমরা আজকে শহরে ফিরে যাব, কিন্তু সকালে উঠে বলল আমরা এখন যাচ্ছি না, কিছুদিন আমাদের এখানেই থাকতে হবে। আবার সন্ধেবেলাও তো তোরা কোনো একটা জায়গায় গিয়েছিলি। কি ব্যাপার বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল এবং দীপ পরস্পরের দিকে একবার তাকিয়ে বলল, আহা, চিন্তার কিছুই নেই। আসলে আমরা তো আর প্রজেক্টের কাজ মাঝপথে ফেলে রেখে যেতে পারি না, তাই এখনই বাড়ি যাব না, কিছুদিন পরে যাব। আর সেই বিষয়ে কথা বলতেই আমরা অজয়বাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম। চল, এখন রাত হয়ে গেছে, খেয়ে নিবি, তোকে ডাকতেই আমরা এসেছিলাম বলে ঘর থেকে দীপ এবং রাহুল চলে গেল। কিন্তু অভির অস্থিরতা কিছুতেই কমল না। সে যে কি করবে ঠিক করতে পারছিল না। তার এই পরিস্থিতির কথা কাকে বলবে সেটাও বুঝে উঠতে পারছিল না। ক্রমে পূর্ণিমা রাত নিকটে আসতে থাকে। যত দিন এগোয় প্রত্যেকের মনেই অস্থিরতা বাড়তে থাকে। ক্রমে আসে পূর্ণিমার রাত। কিছু গ্রামবাসী সহ রাহুল, তন্নি, জয়া, দীপ, দিয়া এবং রামেশ্বর বাবু সবাই প্রস্তুত হত্যা করার জন্য। রাত্রে খাওয়া দাওয়ার পর অভি বাদে বাকি 5 জনে ঘুমোতে যাওয়ার অভিনয় করে। ক্রমে রাত গভীর হয়। রাহুল এবং দীপ বিশেষভাবে অভির ওপর নজর রাখতে থাকে। প্রায় মধ্যরাতের সময় জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো ঘরে এসে পড়ল। হঠাৎ রাহুল এবং দীপ লক্ষ্য করলো অভি কেমন যেন ঘুমের মধ্যে ছটফট করছে। এটা দেখার পরই রাহুল এবং দীপ গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। পর্দার আড়াল থেকে দেখলো যে অভি ছটফট করতে করতে খাটে উঠে বসলো। রাহুল এবং দীপের দেখে মনে হলো যেন অভির শরীর যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অভি খাট থেকে নেমে দরজা খুলে বাইরে বেরোলো। অভি ঘর থেকে বেরোতেই রাহুল এবং দীপ কিছুটা তফাতে থেকে পা টিপে টিপে এগোতে থাকলো। অভি এগিয়ে গিয়ে বাড়ির প্রধান দরজা খুলে বাগানের পথ দিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকলো। আগে থেকে কিছু গ্রামবাসী অস্ত্র নিয়ে ওদের বাড়ির সামনে চুপিসারে অপেক্ষা করছিল। অভি ঘর থেকে বেরোতেই ওরা সতর্ক হয়ে গেল। এরপর রাহুল এবং দীপ আসতেই গ্রামবাসীরা চুপি চুপি অভির পিছু নিল। অভি গভীর জঙ্গলের দিকে ক্রমশ এগোতে থাকলো। হঠাৎ একটা জায়গায় এসে অভি যেন আর শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেল। আস্তে আস্তে তা শরীরের লোম বৃদ্ধি পেতে থাকলো। তার শরীরের পেশিগুলো আরো সুঠাম হতে লাগলো। নখগুলো আকারে বেশ বড় এবং ছুচলো হয়ে গেল। দাঁতগুলো আরো সরু এবং তীক্ষ্ণ হয়ে উঠল। দেখতে দেখতে অভি মানুষ থেকে নেকড়েতে পরিণত হয়ে গেল। রাহুল এবং দীপ নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে তাদের চোখের সামনে একটা জলজান্ত মানুষ নেকড়েতে পরিণত হলো। এদিকে অভি নেকড়ে মানবে পরিণত হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা ধারালো অস্ত্র, আগুন দিয়ে অভিকে মারার জন্য এগিয়ে গেল। নেকড়ে মানব পেছন ফিরে এত গ্রামবাসীকে আসতে দেখে চমকে গেল। গ্রামবাসীরা নেকড়ে মানবের কাছাকাছি এসে তার দিকে ধারালো অস্ত্র, পাথর ছুটতে শুরু করলো। কিন্তু নেকড়ে মানব এত সহজে হেরে যাওয়ার মতো প্রাণী নয়। সেও হুঙ্কার করে গ্রামবাসীদের আক্রমণ করতে এগিয়ে যায়। রাহুল এবং দীপ দেখলো পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, তাই ওরাও সময় নষ্ট না করে ধারালো অস্ত্র নিয়ে নেকড়ে মানবের দিকে এগিয়ে যায়। সেই সময় একজন গ্রামবাসী দড়ি দিয়ে নেকড়ে মানবকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার জন্য নেকড়ে মানব আরো অস্থির হয়ে যায়। অস্থির হয়ে হাত পা দিয়ে আক্রমণ করতে চেষ্টা করে। একটা জোরে হুঙ্কার দিয়ে দড়ির বাঁধন ছিঁড়ে প্রচন্ড রাগ এসে রাহুল এবং দীপের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলার জন্য। ঠিক তখনই
সুযোগ বুঝে দীপ একটু সরে গিয়ে একটা শাবল তুলে নেকড়ে মানবের দেহের আর পার করে দেয়। অভিরূপী নেকড়ে মানব একটা শেষ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং আস্তে আস্তে নেকড়ে মানব অভিরূপে ফিরে আসে। সমস্ত গ্রামবাসী আনন্দে চিৎকার করে ওঠে এবং দীপ আর রাহুলকে ধন্যবাদ জানায় তাদের সাহসিকতা এবং তাদের বন্ধু হওয়া সত্ত্বেও নেকড়ে মানব রূপে অভিকে মারার জন্য। তারা দুজনেই বলল, আমাদের কষ্ট হওয়া সত্ত্বেও গ্রামবাসীদের কথা চিন্তা করে এবং সকলকে ত্রাসের হাত থেকে বাঁচাতে তারা এই পদক্ষেপ নিয়েছে, কারণ একজনের জন্য সকলকে বিপদে ফেলা যায় না। কিছুক্ষণের মধ্যেই দিয়া, তন্নি, জয়া গাড়ি নিয়ে সেই স্থানে চলে আসে। তারা আগেই ঠিক করে যে নেকড়ে মানব মারা গেলেই তারা এই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যাবে। তাই গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে রাহুল এবং দীপ গাড়িতে উঠে বসে। গাড়িও শহরের উদ্দেশ্যে এগোতে থাকে। তন্নি বলল, অভির জন্য কষ্ট হলেও আমরা সবাই এক পৈশাচিক দানবের হাত থেকে রক্ষা পেয়েছি, এই কারণে আমি এখন খুব নিশ্চিন্ত। দীপ বলল, তুই একা নয়, আমরা সবাই এখন নিশ্চিন্ত। এমনি সময় রাহুল তার হাতে প্রবল যন্ত্রণা অনুভব করলো। যন্ত্রণা তার আগে থেকেই হচ্ছিল, কিন্তু এত উত্তেজনা এবং ভয়ের কারণে সে অনুভব করতে পারেনি। তাই এখন সে আস্তে আস্তে শার্টের হাতাটা ওপরে ওঠাতেই তার চোখ দুটো স্থির হয়ে গেল। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তার হাতে নেকড়ে মানবের আঁচড়ের দাগ, জায়গাটা থেকে রক্তপাত হচ্ছে। তার মনে পড়ল নেকড়ে মানব যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখনই তার এই আঁচড় লেগেছিল। তার আরও একটি কথা মনে পড়ল, রামশঙ্কর বাবু বলেছিলেন নেকড়ে মানবের দ্বারা কোনো সুস্থ মানুষ আহত হলেও সেই সুস্থ মানুষও নেকড়ে মানবে পরিণত হয়।